আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা ছোটবেলায় অঙ্ক লিখতাম হচ্ছে এইভাবে, মনে আসতে নিশ্চয়ই আপনাদের, অঙ্কটা এইভাবে লিখতাম আর এখন লিখি হচ্ছে এইভাবে। তুই এই ঝামেলা চেয়ে গণিত লেখা বহুত ভালো। গণিত বানানো কিন্তু ভুল লেখা রাখে, গণিত বানানো কিন্তু মূর্ধন্য হবে ভাই, ভুল বানানোও কিন্তু দীর্ঘকার দিয়ে ভুল লেখা রাখে। দেখেন চঞ্চল এভাবে কেউ লেখেন না, যদিও চঞ্চল শব্দের মধ্যে কোন যুক্তবর্ণ আছে, আমরা এইটা লিখি, ঠিক না? কিংবদন্তি, আচ্ছা এইটা রাইট হবে না এইটা, এখানে কোনো রুলস আছে কিনা? আবার সঙ্গীত বানান কোনটা রাইট, কলঙ্ক বানানে কোনটা রাইট, এই যে এই ঝামেলা কিন্তু হয়। বিশেষ করে অঙ্ক বানান এইটা কেন সঠিক না বা এইটা কেন সঠিক, এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসেন আমরা রুলসটা দেখি। নাসিক্য বর্ণগুলো তার পরবর্তী বর্ণের বর্গ অনুসারে হবে। আবারও বলতেছি, নাসিক্য বর্ণগুলো তার পরবর্তী বর্ণের বর্গ অনুসারে হবে। ভাই নাসিক্য বর্ণগুলো কি কি? নাসিক্য বর্ণ আমরা যদি দেখি, ক বর্গীয় নাসিক্য বর্ণ হচ্ছে উ, ঠিক না? তারপর হচ্ছে চ বর্গীয় নাসিক্য বর্ণ হচ্ছে ইও, তারপর ট বর্গীয় নাসিক্য বর্ণ হচ্ছে মূর্ধন্য, ত বর্গীয় নাসিক্য বর্ণ হচ্ছে দন্তন্য, আর প বর্গীয় নাসিক্য বর্ণ হচ্ছে ম, বা যেটাকে আমরা অনুস্বার লিখতে পারি। কারণ সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে আপনি দেখবেন সংবাদ, সমযোগবাদ এভাবে আমরা লিখি। এখন নিয়মটা কি? নিয়মটা বলতেছে হচ্ছে নাসিক্য বর্ণগুলো আমরা দেখব পরবর্তী বর্ণ কি। যেমন আমি শব্দটা লিখলাম পাঞ্জেরি, পাঞ্জেরি শব্দটা প আকার পা, এবার আমি দন্তন্য দিলাম, এটাও একটা নাসিক্য বর্ণ, ইও দিলাম, এটাও একটা নাসিক্য বর্ণ, আবার মূর্ধন্য দিলাম, তিনোটাই কিন্তু নাসিক্য বর্ণ। এরপর কি আছে? জেরি। আমাদের রুলসটা ভালো করে ফলো করি আমরা, সেটা হচ্ছে নাসিক্য বর্ণগুলো তার পরবর্তী বর্ণের বর্গ অনুসারে হবে। এখানে তিনোটাই হচ্ছে নাসিক্য বর্ণ। আমরা বলতে পারতাছি না যে এখানে আসলে আমরা বানানে কোনটা লিখব। আমরা দেখব পরবর্তী বর্ণ কোনটা। ভাই পরবর্তী বর্ণ কোনটা? আমরা দেখতেছি বর্গীয় জ। এখন আমরা দেখব বর্গীয় জ বর্ণীয় নাসিক্য বর্ণ কোনটা। বর্গীয় জর সাথে কোন নাসিক্য বর্ণটা মিলে, বুঝতে পেরেছেন বিষয়টা? যেমন দেখেন এই যে বর্গীয় জ কোন বর্গীয় বর্ণ? চ বর্গীয় বর্ণ। তাহলে কি হবে? চ ছ জ জ ইও, তার মানে হচ্ছে এখানে আমরা ইওকে আমরা আনবো। বর্গীয় জর সাথে কোন নাসিক্য বর্ণ মিলে সেটাই কিন্তু আমরা এখানে আনবো। আচ্ছা আরেকটা উদাহরণ দিই, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। যেমন অঙ্ক শব্দটা দিয়ে যদি আমরা দেখি, স্বরে অ, স্বরে অর পরে আমি দেখতেছি অনুস্বার, মানে এই যে অনুস্বার, আবার দিলাম ও। এখন আমি দেখব পরবর্তী বর্ণ কোনটা। আমাদের পরবর্তী বর্ণ কোনটা? ক। তাহলে এখন দেখেন কর সাথে কোনটা মিলে? কর সাথে কি উ মিলে নাকি অনুস্বার মিলে বলেন তো? ক খ গ ঘ উ, তার মানে আমাদের আসলে এখানে কোনটা হবে? এইটা রাইট হবে, এইটা ভুল। তাহলে এবার দেখেন স্যার, কিংবদন্তি নিয়ে যদি আমরা লিখি, কিংবদন্তি দেখেন, কিংবদন্তির মধ্যে এটা অনুস্বার, এটাও হচ্ছে উ আর অনুস্বার। আমরা দেখব পরবর্তী বর্ণ কোনটা। আমরা পরবর্তী বর্ণ দেখতেছি হচ্ছে ব। আর ব কোন বর্গীয় বর্ণ? ব হচ্ছে প বর্গীয় বর্ণ। তাহলে আমাদের কি হবে বলেন তো? অবশ্যই এই বানানটা রাইট, এটা রাইট হবে না। যেমন আমি বললাম কণ্ঠ, এখন বলেন তো কণ্ঠ বানানে কি আমরা মূর্ধন্য দিব না দন্তন্য দিব বলেন তো? খুব সহজেই বলেন, কারণ হচ্ছে কণ্ঠ দন্তন্য হইতে পারে, মূর্ধন্য হইতে পারে, ধরে নিলাম। আমরা দেখব পরবর্তী বর্ণ কোনটা। পরবর্তী বর্ণ আমরা দেখতেছি ঠ। ঠ কোন বর্গীয় বর্ণ বলেন তো? ট বর্গীয় বর্ণ। তাহলে ট ঠ ড ড মূর্ধন্য, কণ্ঠ বানানে কিন্তু আমাদের মূর্ধন্য হবে। তবে হ্যাঁ, একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিদেশি শব্দের ক্ষেত্রে এই নিয়মগুলো প্রযোজ্য না। তাহলে কিন্তু পয়েন্ট বানানে আবার আপনারা মূর্ধন্য দেওয়া শুরু করবেন। হ্যাঁ, এরপরে এখন প্রশ্ন আসতে পারে, স্যার সঙ্গীত বানানে তো আমরা অনুস্বার দেখি, ঠিক না? এখানেই হচ্ছে ব্যতিক্রম। সন্ধিবদ্ধ শব্দ এর বিপরীত। কি বললাম? সন্ধিবদ্ধ শব্দ এর বিপরীত। বুঝতে পারছেন বিষয়টা? সন্ধিবদ্ধ শব্দের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য না। তার মানে দেখেন সঙ্গীত শব্দের সন্ধি কি বলেন? সম যোগ গীত। তো আপনি চাইলে সঙ্গীত বানানটাকে এভাবে লিখতে পারেন, এভাবে লিখতে পারেন, ঠিক আছে? দুইটাই রেট, তবে বেশি লেখা হয় এইটা। এবার দেখেন অহংকার শব্দটা কি সন্ধিবদ্ধ শব্দ কিনা? জি, অহং যোগ কার। তাহলে আপনি এটা অবশ্যই এইভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আপনারাই বলেন তো স্যার, কলঙ্ক কি সন্ধিবদ্ধ শব্দ নাকি সন্ধিবদ্ধ শব্দ না? এটা সন্ধিবদ্ধ শব্দ না, তার মানে এটা হবে না, এইটা হবে এইটা, কারণ এখানে হচ্ছে এটা প্রযোজ্য না। এই জন্য দেখেন আমরা বাংময় একটা শব্দ আছে, বাংময় শব্দের মধ্যে কিন্তু আমরা উ দিয়ে লিখি, বাংময়। হ্যাঁ, এখানে কিন্তু হিসাব মতে আমাদের এভাবে লেখা দরকার ছিল, বাংময় এভাবে লেখা দরকার ছিল, কিন্তু এটা মূলত একটা সন্ধিবদ্ধ শব্দ। এটা সন্ধি বিচ্ছেদটা হচ্ছে বাক যোগময়। তো নিয়মটা আশা করি বুঝতে পেরেছেন। নাসিক্য বর্ণগুলো তার পরবর্তী বর্ণের বর্গীয় অনুসারে হবে। আমরা নাসিক্য বর্ণ ফাইন্ড আউট করবো কিভাবে বলেন তো? দেখবো হচ্ছে পরবর্তী বর্ণে কোনটা আছে। যেমন চঞ্চল শব্দটাকে যদি আমরা লিখি চ, চর পরে আমি লিখলাম দন্তন্য, মূর্ধন্য বা ইও, এরপর লিখলাম আমি চল।
তাহলে এখন দেখেন এই তিনটাই কিন্তু নাসিক্য বর্ণ। আমরা দেখব পরবর্তী বর্ণ কোনটা। পরবর্তী বর্ণ আমাদের কোনটা আছে? চ। তাহলে এখানে কি হবে বলেন তো? চ ছ জ জ ইয়, ইয়র সাথে মিলছে, তার মানে চঞ্চল বানানে কিন্তু আমাদের ইয় হবে। অঙ্কটাও আশা করি বুঝতে পেরেছেন। পাঞ্জিরি, সঞ্জীবন, বাঞ্ছনীয়। বাঞ্ছনীয় বানানে কি হবে বলেন তো? ও অনুসার না ও বা কি ইয় বলেন, ইজিলি বুঝতে পারেন। বাঞ্ছনীয় বানানে লাঞ্ছনা, ছ আছে চ আছে, তার মানে এখানে ইয় হবে। ঠিক বিজ্ঞান বানানেও কিন্তু ইয়, এটা মনে রাখেন কিন্তু এটা হচ্ছে জ প্লাস ইয়। কিন্তু সন্ধিবদ্ধ শব্দের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য না, সেক্ষেত্রে অনুস্বারও হইতে পারে, সেক্ষেত্রে উঁও হইতে পারে। যেমন আমরা দেখলাম অনুস্বারের জায়গায় উঁও, যেমন বাংময়। আবার সঙ্গীত বানানে আমরা কি লিখি? আমরা অনুস্বার দিয়ে লিখি। তা আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই বারবার বলতেছি যে এইগুলোর ক্ষেত্রে সন্ধির কিন্তু একটা ইফেক্ট রয়েছে। তো সন্ধির ক্লাসগুলো ভালো করে দেখবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।